একদিকে ফলতায় বিধানসভা নির্বাচন, মার্কো রুবিওর ভারত সফর, ককরোচ জনতা পার্টি, এই ধরনের বিভিন্ন লোকাল আর ন্যাশনাল খবরের মাঝখানে একটা খবর হঠাৎ করেই বোধহয় আমাদের চোখ এড়িয়ে যাচ্ছিল, কিন্তু সেই খবরটার তাৎপর্য বোধহয় অনেকটা। গঙ্গা চুক্তি কি শেষ পর্যন্ত থাকবে না পুরোপুরি বাতিল হয়ে যাবে? পশ্চিমবাংলায় ক্ষমতার পালাবদলে বিজেপি সরকার গঠন করার পর ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন ডায়নামিক্সে ঢাকাকে আরও চাপে ফেলার খেলা কি শুরু করে দিল নয়াদিল্লি? আজ তাই নিয়েই আমরা আলোচনা করব। আপনারা দেখছেন খবরের ডান দিক, আর আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত। গঙ্গা চুক্তি খুব ইন্টারেস্টিং একটা খবর হয়তো হতে পারতো মেনস্ট্রিম মিডিয়ায়, কিন্তু আমরা তাই নিয়ে গত কয়েকদিনে কোনো আলোচনা শুনিনি। অথচ এই উইকেন্ডেই কলকাতার বুকে নিউ টাউনে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক ছিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। যৌথ নদী কমিশন, যেটা ভারত এবং বাংলাদেশের মিলিত একটা মঞ্চ, তাদের বৈঠক ছিল ৯০তম অধিবেশন, এবং সেখানে সবথেকে প্রথম এবং প্রধান এজেন্ডা ছিল গঙ্গা চুক্তি আর অভিন্ন নদীর জলবন্টনের ডিস্ট্রিবিউশন। এই গঙ্গা চুক্তিটার বিষয়ে আমরা অবশ্যই বিস্তারিত তো জানবো, তার আগে দেখে নেওয়ার চেষ্টা করি যে এই কমিশন, তাদের ফাংশন কি, তারা কবে স্টার্ট করেছিল এবং মূল কী লক্ষ্য। 1996 সালে দুই দেশের আলোচনার মাধ্যমে এই কমিশন তৈরি করা হয়। এই কমিশন মূলত দু দেশের মধ্যে যে জলবন্টন হয় বিভিন্ন নদীর মাধ্যমে, যার মধ্যে যেমন গঙ্গা, পদ্মা, তিস্তা, এই ধরনের বিভিন্ন নদী রয়েছে, ঠিক তেমনি তার পাশে উত্তরবঙ্গ বা আসাম হিলস থেকে যে সমস্ত নদীগুলো শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে পৌঁছয়, তার জল বন্টনের ক্ষেত্রে দু দেশের মধ্যে কি আনুপাতিক ভাগাভাগি হবে সেটা নিয়ে সিদ্ধান্ত নেয়। এটা কিন্তু যৌথভাবে সিদ্ধান্ত হয়, এবং সেই সিদ্ধান্তগুলো বিভিন্ন বছরে বিভিন্ন বৈঠকে পাল্টায়। অর্থাৎ কোথায় কেমন বৃষ্টি হচ্ছে, ফসলের জন্য কোথায় কতটা জল দরকার, এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখা হয় এই কমিশনের মাধ্যমে। আমি একটা জাস্ট ব্রড আউটলাইন আপনাদের দেওয়ার চেষ্টা করলাম যারা এই বিষয়টা নিয়ে জানতে চান। এখন এই যে নিয়মিত ব্যবধানে বৈঠকগুলো হয়, কখনো কোনো এক বছরে, তারপরে আবার হয়তো 2 বছর বাদে বা 3 বছর বাদে, এই বৈঠকগুলোর যে এজেন্ডা থাকে সেই এজেন্ডায় বহুবার ফারাক্কা ব্যারেজ, ভাগীরথীর জল যেটা গঙ্গা থেকে কিছুটা পদ্মায় পৌঁছে যায়, ঠিক তেমনি উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলো, যার মধ্যে তিস্তা খুব গুরুত্বপূর্ণ, তার জলবন্টন নিয়েও বিভিন্ন সময় সিদ্ধান্ত নেয়। এই কমিশনের লাস্ট যে বৈঠক হয়েছিল তাতে এক্সিস্টিং যে চুক্তিটা ছিল এখনো পর্যন্ত গঙ্গা জল নিয়ে, সেই চুক্তিটা তার বৈধতা শেষ হয়ে যাবে 31শে ডিসেম্বর 2026, অর্থাৎ এবছরের শেষ দিনে। 1 জানুয়ারি 2027 আর কোনো তার সেই চুক্তির বৈধতা থাকছে না। ঠিক এমন একটা পরিস্থিতিতে 2026 মে মাসে একটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক আবহে, তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে কলকাতা শহরের বুকে নিউ টাউনে এই যৌথ কমিশনের বৈঠক হলো, অথচ কোনো সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ নেওয়া গেল না, কোনো রফাসূত্র বেরোলো না। তাহলে আমরা এখান থেকে কি পড়তে পারি, কি বুঝতে পারি? একটু ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাই। আমরা গত কয়েক মাস ধরে এই গঙ্গা, তিস্তা, এই ধরনের বিভিন্ন নদীগুলোকে নিয়ে, যেগুলো নিয়ে বরাবরই আলোচনা চলে, কখনো কখনো বিতর্ক হয় দু দেশে, সেগুলো নিয়ে দু দেশের একটু অবস্থান এবং তাতে কি কি পরিবর্তন এসছে সেটা একটু দেখে নিই। 2024 পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক গত 2 বছরে কতটা তলানিতে নেমেছিল, বিশেষ করে ইউনূস প্রশাসন যখন বাংলাদেশের কেয়ারটেকার দায়িত্বে ছিলেন সেটা আমরা জানি। তারপর
2026-এ তারেক রহমানের বিএনপি ঢাকার মসনদে আসার পর তারা কিন্তু স্পষ্টতই একটা অন্য দিকে হাঁটার চেষ্টা করছেন। কিন্তু তাতে কি পুরোপুরি ড্যামেজ কন্ট্রোল হয়েছে? সম্ভবত না। কেন বলছি? কারণ এর মধ্যে আমরা দেখেছি যে তিস্তা প্রকল্প, হাসিনার আমলে যে প্রকল্প স্বয়ং নরেন্দ্র মোদী বাংলাদেশে গিয়েছিলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধান পাশাপাশি বসে ঘোষণা করেছিলেন যে আরও বেশি করে সমন্বয়ের মাধ্যমে তিস্তাকে ডেভেলপ করা হবে, সেখান থেকে কিন্তু বাংলাদেশ অনেকটা সরে গেছে। এতটাই সরে গেছে যে বাংলাদেশের নতুন প্রশাসনও তিস্তা প্রকল্পে হাত বাড়িয়ে দিয়েছে বেজিংয়ের দিকে। চীন বাংলাদেশে কোনো পরিকাঠামোগত ইনভেস্টমেন্ট করবে, বিনিয়োগ করবে, বড় বিনিয়োগ করবে, এটাও কিন্তু নতুন কিছু নয়। কিন্তু এটা ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য অবশ্যই একটা অন্য অভিঘাত তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে এর আফটার এফেক্ট কি দাঁড়াবে? এর কি কোনো ব্যাকল্যাশ থাকতে পারে? বাংলাদেশ যদি তাদের দেশে কোনো নদী, বাঁধ, কোনো যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার, রেল, এই ধরনের কোনো ফ্রেট করিডোর, জলপথে হোক বা স্থলপথে, এরকম কিছু ডেভেলপ করার জন্য চীনকে ডাকে, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে তার নতুন কি সমীকরণ তৈরি হয়? আর সেটা ভারতের জন্য কি বার্তা বয়ে আনে? অবশ্যই একটা বার্তা তো খুব স্পষ্ট, যে এর আগেও ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের যে হৃদ্যতা ছিল, তার সুবাদে ব্যবসায়িক যে যোগাযোগ আরও দৃঢ় হয়েছিল, সেটাই একটা ফাটল ধরেছে। তার পাল্টা হিসেবে একদিকে যখন বাংলাদেশ চীনকে তাদের বিভিন্ন সড়ক প্রকল্প, বাঁধ প্রকল্প, সেগুলোতে যুক্ত করার চেষ্টা করেছে, ভারত তার পাল্টা হিসেবে কি কি করেছে? ফারাক্কার জল ছাড়ার যে প্রোটোকল, সেটাও কিন্তু এই গঙ্গা চুক্তির সঙ্গে সঙ্গেই 2026-এর 31শে ডিসেম্বর শেষ হয়ে যাবে। তারপর ভারত কি সিদ্ধান্ত নেবে সেটা একান্তভাবেই ভারতের। শিলিগুড়ি করিডোরে ইতিমধ্যেই ভারত রেল ইনফ্রাস্ট্রাকচার ব্যাপকভাবে বাড়াচ্ছে। কিভাবে বাড়াচ্ছে? ভূগর্ভস্থ টানেল এবার তৈরি করছে ভারত, যেটা নিয়ে বাংলাদেশের কোনো মহল থেকে আপত্তি করা হয়েছিল। আমরা এর আগে এই চ্যানেলেই আলোচনা করেছি যে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের আশেপাশে ভারত তিনখানা পূর্ণ শক্তির আর্মি বেস তৈরি করছে। আর সামরিকভাবে যোগাযোগটা বাড়ানোর জন্য, ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর জন্য, ফ্রেট করিডোরকে আরও উন্মুক্ত এবং বাধাহীন রাখার জন্য, নিরবিচ্ছিন্ন রাখার জন্য মাটির তলা দিয়ে ট্রেন চালানো হবে, যাতে জরুরি সামগ্রীর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা মসৃণ থাকে এবং ইমার্জেন্সির পরিস্থিতিতে সেনাও খুব সহজে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে মুভ করতে পারে। তাতে ওই আবার যে শব্দটা আমি ব্যবহার করতে চাই না, মেনল্যান্ড ভারতবর্ষের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্সের কানেক্টিভিটি যাতে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও মেনটেন করা যায়, সেই কারণের জন্যই বোধহয় রেল ইনফ্রাস্ট্রাকচারে এতটা গুরুত্ব। আর কি করা হচ্ছে? সিকিমকে এবার পুরোদস্তুর ভারতীয় রেলের মানচিত্রে ঢোকানো হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ। আমরা রিসেন্ট পাস্টে যতবার উত্তরবঙ্গে গেছি, আমরা দেখেছি যে কি ব্যাপক হারে যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজটা করা হচ্ছে। এই সবকটা পয়েন্ট যেগুলো আলোচনা করলাম, এগুলো কিন্তু এই ভারত বাংলাদেশের যে গঙ্গার জল চুক্তি, তার উপর একটা বাহ্যিক প্রভাব রেখেছে। এখন প্রশ্ন হলো, এই গঙ্গা চুক্তি বাংলাদেশের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশ তো নদী নালার দেশ। অনেকে প্রশ্ন করতে পারেন, বা হয়তো আপনি এই অনুষ্ঠানটা দেখতে দেখতে আপনারও মাথায় এই প্রশ্নটা আসতে পারে, যে বাংলাদেশে এত নদী নালা, খাল বিল, তাদের একটা চুক্তির ওপর তাদের দেশের এত কি গুরুত্বপূর্ণ, এত কি নির্ভর করে? আসলে পদ্মা নদীর যে বিস্তীর্ণ অংশ জুড়ে বাংলাদেশের কৃষিকাজের ভবিষ্যৎ নির্ভর করে, বাংলাদেশের মাছ চাষ, বাংলাদেশের জলপথ পরিবহন,
এবং আমরা জানি যে আমাদের ভারতবর্ষ যতটা সড়ক পথে বা রেল পথে কানেক্টেড, বাংলাদেশে ভৌগোলিকভাবেই টেরেনটা এমন সেটা সম্ভব নয়, ফলে জলপথের এই ট্রানজিটের ওপর তাদের খুব নির্ভর করতে হয়। আর এই সব কটার সঙ্গে জড়িত বাংলাদেশে বিভিন্ন কাঁচামাল শিল্পের জন্য যেগুলো লাগে সেগুলো কিন্তু এই পদ্মার অববাহিকার ওপর খুব ভীষণভাবে ডিপেন্ডেন্ট, খুব নির্ভর করে। বাংলাদেশে বিদ্যুতের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু এখনও স্বয়ংসম্পূর্ণ নয়। আমরা অনেকেই জানি আদানির মতো সংস্থা তারা কিন্তু বাংলাদেশে একটা বিশাল পরিমাণ বিদ্যুতের ঘাটতি মেটায়। ঝাড়খণ্ড থেকে তারা বিদ্যুৎ তৈরি করে সেটা ডিস্ট্রিবিউশন করে বাংলাদেশে। এখন এই প্রত্যেকটা ফ্যাক্টরের সঙ্গে আপনি যদি এন্ড পয়েন্টে পৌঁছতে যান তাহলে দেখবেন পদ্মার জলের একটা খুব ডিরেক্ট যোগাযোগ আছে। তাই জন্যই গঙ্গা চুক্তিও এই পুরো সমীকরণটাকে পাল্টে দিতে পারে। ভারত এক্ষেত্রে কি কি ভাবে তাদের স্ট্র্যাটেজি রিথিঙ্ক করতে পারে? অনেকে বলছেন যে ভারত উত্তরবঙ্গে ছোটোখাটো বাঁধ তৈরি করতে পারে। এখন বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র হিসেবে তিস্তার কোনো বাঁধ যদি তাদের দেশে বানায় তার মধ্যে তো দোষের কিছু নেই। আন্তর্জাতিক কূটনীতির ভাষায় সেটা খুব স্বাভাবিক একটা পদক্ষেপ, এবং সেটা করার ক্ষেত্রে তারা চাইলে পাকিস্তান, তুরস্ক, পৃথিবীর যে কোনো দেশকে ডাকতে পারে। ঠিক তেমনি তারা মনে করছে যে তারা চীনের সহায়তা নেবে পরিকাঠামোগতভাবে, প্রযুক্তির দিক থেকে। কিন্তু মুশকিল এখানে একটা আছে, জানেন তো? মুশকিলটা হলো বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলটাই যেহেতু সমতল এবং পদ্মার অববাহিকা শেষ পর্যন্ত গিয়ে বঙ্গোপসাগরে মেশে, আর বাংলাদেশের যে অঞ্চলগুলোয় কিছুটা পার্বত্য অঞ্চল, সেই অঞ্চলগুলো থেকে খুব বেশি নদী কিন্তু বাংলাদেশের যে ওভারঅল ওয়াটার সাপ্লাইয়ের ডিমান্ড সেটাকে মিট করতে পারে না। ফলে ভারত থেকে যে নদীগুলো তৈরি হয়, বা আরও বেশি করে বলতে গেলে হিমালয় বা ভারতের পার্বত্য অঞ্চলে বাংলাদেশের সঙ্গে লাগোয়া যে রাজ্যগুলো, সেখান থেকে যে নদীগুলো ক্রমশ নিচের দিকে নেমে এসে বাংলাদেশে প্রবেশ করে, তাদের জলের ওপরেই কিন্তু বাংলাদেশের জলবন্টনের অনেকটা অংশ নির্ভর করে। এখন সমস্যা হলো ভারত যদি এই আপার স্ট্রিমে তিস্তা, তোরসা বা এই ধরনের নদীগুলোতে বাঁধ তৈরি করে, তাহলে তার একটা প্রত্যক্ষ প্রভাব বাংলাদেশের জলবন্টনের ওপর পড়বে। ভারত কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু হাইডেল পাওয়ার প্রজেক্ট শুরু করে দিয়েছে, এবং বিশেষজ্ঞরা বলছেন যে উত্তরবঙ্গে, আসামে এই ধরনের প্রকল্প ভারত আরও বাড়াতে পারে। সেটা শুধুমাত্র যে নিজের বিদ্যুৎ ঘাটতি মেটানোর জন্য বা বাংলাদেশকে চাপে ফেলার জন্য, আমরা যে কোনোভাবেই এই সিদ্ধান্তকে ব্যাখ্যা করতে পারি। অপারেশন সিন্দুরের কথা এক্ষেত্রে ভীষণভাবে মনে পড়ছে। আপনারা বলতেই পারেন যে একটা নদীর জলবন্টনের সঙ্গে এর কি সম্পর্ক? আসছি অবশ্যই সেই প্রসঙ্গটায়। আপনাদের মনে আছে অপারেশন সিন্দুরের পর সবাই যখন মনে করছিলেন যে পেহেলগাম হয়ে যাওয়ার পর ভারতের একটা খুব টিট ফর ট্যাট যোগ্য উত্তর দেওয়া উচিত, তখন সামরিক অপশানটার কথা যেমন অনেকে বলছিলেন, ঠিক তেমনি তার পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক অপশান নিয়েও আলোচনা হচ্ছিল। আর সেই অপশানগুলোর মধ্যে একটা অপশান আমরা শুনেছিলাম সিন্ধু জল চুক্তি বাতিল করার প্রসঙ্গটা। তাহলে পাকিস্তানকে চাপে রাখার জন্য ভারত রাতারাতি যে সিন্ধু জল চুক্তি বাতিল করে দিয়েছিল একতরফাভাবে, জানিয়ে পাকিস্তান পরবর্তীকালে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই স্টেটাস কুয়ো থেকে ভারত সরে আসেনি, এবং পাকিস্তান এখনও তার জন্য উষ্মা প্রকাশ করে, কিন্তু আজ অবধি তার প্রভাবে পাল্টা কিছুও কিন্তু পাকিস্তান করে উঠতে পারেনি। অর্থাৎ ওই যে বলছিলাম, আপার স্ট্রিমে যে দেশ থাকে, যে দেশ থেকে নদী, যাদের দেশের পর্বত বা পাহাড় থেকে নদীর উৎপত্তি হয়, তাদের এক্ষেত্রে একটা ভৌগোলিক অ্যাডভান্টেজ থেকে যায়। ভারত কি ওই একই সমীকরণ বা একই গেম প্ল্যানের একটা পুনরাবৃত্তি আবার এক্ষেত্রে ঢাকার ক্ষেত্রেও কাজে লাগাতে চায়? এর লং টার্ম এফেক্ট কী কী হতে পারে?
দেখুন, সিন্ধু জল চুক্তি বাতিলের পর আমরা জানি পাকিস্তানের তরফ থেকে কী কী রিয়াকশান এসছিল, কী কী হুঙ্কার এসছিল। বাংলাদেশ কতটা এই হার্ড বার্গেনটার জায়গায় রয়েছে। ভারত যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তার প্রভাব ঢাকায় কি হবে। আমরা জানি যে এর একটা বৃহত্তর ভূরাজনৈতিক ইমপ্লিকেশন দাঁড়াতে পারে। অনেকেই মনে করেন যে ভারত যদি দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়ার ডায়নামিক্সে ঘুঁটিগুলোকে এইভাবে নতুন করে সাজায় তাদের প্রভাব বাড়াতে, শক্তি বৃদ্ধির জন্য, তাহলে চীনও তার কাউন্টার ব্যালেন্স করার জন্য হয়তো ব্রহ্মপুত্রের জল কোনো কোনো অংশে, কোনো কোনো ট্রিবিউটারিজে আটকানোর চেষ্টা করতে পারে। অবশ্যই পারে, কিন্তু তাতে পাল্টা চাপ কতটা তৈরি হবে। ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে ক্ষমতার যে ইকুয়েশনগুলো সেগুলো কিন্তু খুব অদ্ভুতভাবে এই মুহূর্তে ভোলাটাইল হয়ে গেছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সেই ইকুয়েশনে পাকিস্তান ঢুকে পড়েছে, উল্টো দিকে ইরান। আর এই গোটা ইকুয়েশনে একটু যেন কাছাকাছি আসার ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে রাশিয়া ভারতের সঙ্গে, চীনেরও একটু পালাবদলের ইঙ্গিত। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে চীনের সমীকরণ কোন দিকে এগোচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি খুব কাছেই সামনেই কোয়াডের বৈঠক আছে। আমরা এর আগেও বহুবার বলেছি যে ভারত গ্রেট নিকোবর প্রজেক্টের কাজও খুব দ্রুত গতিতে এগোচ্ছে। সেটা যেমন একই সঙ্গে যে জলপথে মালাক্কা স্ট্রেট ধরে চীনের বাণিজ্য হয়, গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় যে ম্যারিটাইম রুট ধরে, তার পাশাপাশি একই রুট ধরে বাংলাদেশেরও বাণিজ্য হয়। চট্টগ্রাম, কক্সবাজার, এই বিভিন্ন জায়গাগুলো থেকে যখন বাংলাদেশে কোনো জাহাজ পৌঁছয় বা সেখান থেকে কোনো জাহাজ ছাড়ে, তাদেরও কিন্তু ওই একই স্ট্রেচটা পেরোতে হয়। সেক্ষেত্রেও একটা প্রভাব পড়তে পারে। চীনকে এই পাল্টা চাপ দেওয়ার যে কৌশলটা, সেটাই ভারত কোন ডায়নামিক্সে দাঁড়াবে সেটার উত্তর বোধহয় এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। কিন্তু ঢাকা দিল্লির সম্পর্ক যে নতুন মোড় নেবে এই চুক্তি বাতিল হলে, সেটা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আর একই সঙ্গে গঙ্গা চুক্তি যদি সত্যি শেষ পর্যন্ত বাতিল হয় আর 2027-এর 1 জানুয়ারি থেকে আমরা যদি ফারাক্কা, তিস্তা, গঙ্গার জলবন্টন নিয়ে একটা সম্পূর্ণ অন্য নীতিতে নয়াদিল্লিকে হাঁটতে দেখি, তাহলে একটা বিহাইন্ড দ্য লাইন্স, বিটুইন দ্য লাইন্স সত্যি বোধহয় আমরা পড়েই ফেলব। সেটা হচ্ছে 2024 থেকে 26 যে ভারত রিসিভিং এন্ডে ছিল, এবার বোধহয় তারা ফাইনালি অফেন্সিভ মোডে আসছে। কি বলবেন? আমাদের এই আলোচনা আপনাকে কতটা ভাবনার খোরাক দিল অবশ্যই লিখে জানান। যদি আমাদের আলোচনাটা ভালো লাগে তাহলে কমেন্ট করুন। কোনো প্রশ্ন থাকলেও আমাদের কাছে জানতে চাইতে পারেন। ইউটিউবে আমরা নিয়মিত প্রতিদিন এই ধরনের কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হই খবরের ডান দিকে। অবশ্যই লাইক, ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ফেসবুকেও আমরা একই সঙ্গে একই সময় এই পর্বগুলো নিয়ে আসি, চাইলে সেখানেও আমাদের এই আলোচনাগুলো দেখতে পারেন। অবশ্যই আমাদের পেজটাকে লাইক, ফলো করবেন। আর এই ধরনের কোনো টপিকের যদি সাজেশন আপনি দিতে চান যে আমরা সেইটা নিয়ে আলোচনা করি, তাহলে সেটাও আমাদের লিখে জানান। আজ এই পর্যন্তই থাক। আমি প্রদীপ্ত আবার ফিরে আসবো এই ধরনের কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজকের মতো শুভরাত্রি।